প্রিয় দর্শক, ছোট্ট একটা আনন্দের খবর বলি আপনাদের। বাংলাদেশের এক তরুণ দম্পতি তাদের প্রথম সন্তানের জন্ম উপলক্ষে একটি অন্যরকম কাজ করেছে। শুনবেন সেই কাজটি কি? তারা নিজের বাড়িতে, শ্বশুর বাড়িতে এবং বাপের বাড়িতে 500 গাছ চারা লাগিয়েছেন। সত্যি এটি আনন্দের খবর। সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অতিথি দৈনিক সমকালের উপসম্পাদক, কবি, আমাদের অনেক প্রিয় মানুষ মাহবুব আজিজ। শুভ সকাল। শুভ সকাল। মানে আমাদের দেশে পত্রপত্রিকা এবং অন্যান্য মাধ্যমে পাতা উল্টালেই বা বললেই রাজনীতি রাজনীতি রাজনীতির বাইরে তেমন একটা কিছু থাকে না। ওই যে আপনাকে প্রথমে বললাম যে একটা সুখবর শোনালাম। একজন এই যে দৃষ্টান্তটা তুলে ধরলো যে আমি আমার বাচ্চার জন্ম হয়েছে কার্বন নিঃসরণ বা আমার পরিবেশ রক্ষার জন্যে, তারা 500 গাছের চারা লাগিয়েছে এবং অধিকাংশই কাঁঠাল গাছের চারা। এবং হিসাব করে দেখেছে যে তার জীবৎকালে কত কার্বন লাগবে তার বিপরীতে। এবং এইটা কিন্তু এই যে ছোট্ট দৃষ্টান্ত, এই দৃষ্টান্ত যদি প্রতিদিন কত আমাদের শিশুর জন্ম হয়, প্রত্যেকটি বাবা মা যদি এই দৃষ্টান্তে অনুসরণ করে তাহলে তো গাছে গাছে ভরে যাবে বাংলাদেশ। এবং এটা একটা চমৎকার উদ্যোগ। পত্রিকার শিরোনাম পড়ে শোনাই আপনাকে, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, কয়েকজন উপদেষ্টা নিয়ে আপত্তি জামায়াতের, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে সুপারিশ চূড়ান্ত হতে পারে আজ। দৈনিক সমকাল, কয়েকজন উপদেষ্টা ও প্রশাসনের ভূমিকায় জামায়াতের আপত্তি, তত্ত্বাবধায়ক সরকার বলতে কে কি বুঝছেন, উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এনসিপির, 15 সেনা কর্মকর্তা কারাগারে। দৈনিক যুগান্তর, 15 সেনা কর্মকর্তা কারাগারে, সনদের আইনি ভিত্তি দিতে নভেম্বরে গণভোট চাই জামায়াত এবং বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই জুলাই সনদের স্বাক্ষর, এনসিপি বলেছে। কালের কণ্ঠের শিরোনাম, 15 সেনা কর্মকর্তা সাব জেলে। বাংলাদেশ প্রতিদিন, কারাগারে 15 সেনা কর্মকর্তা, কয়েকজন উপদেষ্টায় জামায়াতের আপত্তি, ভাগবাটোয়ারায় উপদেষ্টারা বলল এনসিপি। মানব জমিনের শিরোনাম, প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন 3 দলের, 4 বছরেও কাটেনি অবসর ভাতার জটিলতা। খবরের কাগজ, 15 সেনা কর্মকর্তা জেলে, তত্ত্বাবধায়ক ফিরলে সংসদের ক্ষমতাকে খর্ব করবে কিনা শুনানিতে প্রধান বিচারপতির প্রশ্ন। আমার দেশের শিরোনাম, অবশেষে কাঠগড়ায় 15 আর্মি অফিসার, বৈষম্যহীন ন্যায় বিচার দাবি গুমের শিকারদের। কালবেলা শিরোনাম, প্রার্থী বাছাইয়ের মাঝপথে রয়েছে বিএনপি। দৈনিক সময়ের আলো, জামায়াতের প্রতিষ্ঠান থেকে ভোট কর্মকর্তা চায় না বিএনপি। দৈনিক করতোয়া, 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের। রূপালী বাংলাদেশ, সাব জেলেই 15 সেনা কর্মকর্তা, উপদেষ্টাদের বদল নিয়ে ভিন্নমত 2 দলের। ইনকিলাব, নিরপেক্ষ নির্বাচনী প্রশাসনের তাগিদ, প্রশংসিত সেনাবাহিনী। আপনি শিরোনাম শুনলেন। আজকের পত্রপত্রিকায় শুধুই রাজনীতির খবর, রাজনীতির বাইরে তো আসলে যাওয়া যায় না, যেতে সম্ভব না। সরকারকে কেয়ারটেকার মুডে থাকার পরামর্শ দিয়েছে বিএনপি। সরকারকে তত্ত্বাবধায়ক আদালতে দেখতে চাই জামায়াতের কথা। কয়েকজন উপদেষ্টা এবং সুষ্ঠু নির্বাচন না হলে দায় সরকারের, এনসিপি বলেছে। এটা হচ্ছে এক দাগ। আরেক দিকে হচ্ছে কয়েকজন উপদেষ্টাকে নিয়েও আপত্তি উঠেছে, 3 দলেই মোটামুটি এটা বলেছে। এবং সুষ্ঠু নির্বাচনে ইসি পুনর্গঠনের দাবি এনসিপির দাবি, জুলাই সনদের আইনি ভিত্তি চায় জামায়াত। তাইলে এই যে এত উপসর্গ, কি মনে হয় আপনার? দেখুন, এখানে যেই প্রসঙ্গগুলো আপনি বললেন তার একদম মোটা দাগে যদি আমরা বলি যে এখানে পারস্পরিক একটা অবিশ্বাস, এক ধরনের বিরোধিতা আমরা দেখতে পাচ্ছি। যে জামাত বা বিএনপি যখন বলছেন তাদের রাজনৈতিক শীর্ষ নেতারা যে উপদেষ্টাদের সরে যেতে হবে, যারা দলীয় উপদেষ্টা, আবার এনসিপি বলছেন প্রত্যেক উপদেষ্টাই তো বিভিন্ন দলের সুপারিশে এসেছে, তাহলে শুধুমাত্র 2 ছাত্র উপদেষ্টা কেন সরবে? কথাটাতে কিন্তু যুক্তি আছে। এই যে আপনার যারা আমাদের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপদেষ্টা মণ্ডলীতে এসেছেন, প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো সাজেশনে এসেছেন, কেউ কেউ তাদেরকে সুপারিশ করেছে। কাজেই প্রত্যেকের সঙ্গে রাজনৈতিক দলের এক ধরনের আস্থার সম্পর্ক আছে। এই আস্থার সম্পর্ক যদি মাহফুজ এবং সজীব ভুইয়ার সঙ্গে থাকে, ধরা যাক এনসিপির, তাহলে তো বিএনপির সঙ্গেও কারো কারো আছে, জামায়াতের সঙ্গেও কারো কারো আছে। কাজেই এই যুক্তিতে অবশ্যই একমত হওয়া যায় যে সরতে হলে আসলে অনেককেই সরতে হবে, শুধু 2 জনকে নয়। তবে
আমার কথাটি হচ্ছে যে আপনি শুধু দুইজনের কথাই বললেন, আমি একটু পড়ে শোনাই আপনাকে। প্রথম আলোতে শিরোনাম হয়েছে, দুই উপদেষ্টাকে পদত্যাগ করতে বলা হয়েছিল। আপনি যে দুইজনের নাম বললেন তাদের ব্যাপারেই বলা আছে এখানে। এখানে বলা হয়েছে কোনো চাপে, বলা হবে কেন? এটাও তো আমি একটা ছোট্ট বিষয় আপনার কাছে জানতে চাই। রাষ্ট্র মন্ত্রিসভা, ধরেন মন্ত্রী তো যিনি গুরু দায়িত্বে আছেন, উপরের দায়িত্বে আছেন, তিনি কি আমাকে বলবেন যে আপনি করেন, নাকি আমাকে অর্ডার করবেন? অর্ডারও করতে পারেন, বলতেও পারেন, কিন্তু দেখুন এখানে আমরা যে পয়েন্টার দিকে চোখ দিতে পারি সেটা হচ্ছে আপনার নির্বাচনের আগে কিন্তু দলগুলো তাদের কি কর্মসূচি, জিতলে তারা কি করবে, তাদের ম্যানিফেস্টো এবং তাদের যে অনেকের তো মতাদর্শটাই সম্পর্কে আমরা পরিষ্কার নই যে তারা কোন রাজনৈতিক মতাদর্শে, বিশেষ করে এনসিপি আরো পরিষ্কার হতে পারে, জামাত কি জিতলে ইসলামী শাসন কায়েম করবে, তারা কি শরিয়া আইন নিয়ে আসবে, এইসব না করে তারা উপদেষ্টাদেরকে নিয়ে এত কথা বলছে। যার যার কাজ তাকে করতে দিন না। আপনি যদি সুনির্দিষ্টভাবে অভিযোগ করেন অমুক উপদেষ্টা এই কাজ করেছে, সেটা আপনারা বলুন। অমুক উপদেষ্টার এই সম্পৃক্ততা আছে বলে সেটা তো জামায়াত তারা তো স্পষ্ট করে কিছুদিন আগেও বলেছে যে কারা কি করেছে সেই আমলনামা আমাদের কাছে আছে। তাদের কাছে থাকলে তো হবে না, পরিষ্কার করুন। এখন এই অভিযোগ তো প্রত্যেকের বিরুদ্ধে করতে পারে, কিন্তু কথা হচ্ছে যে আপনি উপদেষ্টাদেরকে কাজ করতে দেন না তাদের মতো করে, এবং আপনার কোনো অভিযোগ থাকলে সেটা বলুন। কাউকে না কাউকে দায়িত্ব পালন করতে হবে। আপনি এই দেশে 15 জন মানুষ পাবেন যারা কোনো দলের সাথে সম্পৃক্ত নয় কোনো না কোনো ভাবে। আপনি তাদেরকে কাজ করতে দিন এবং আপনি বলুন যে আমাদের এই সুবিধাগুলো লাগবে নির্বাচন করতে গেলে। আপনি সমতল মাঠ যেটাকে বলা হয় নির্বাচনের জন্য, সেটার জন্য কি আপনারা কোনো দাবি করেছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ে কথা বলেছেন? আপনারা কি কথা বলেছেন যে এই যে একদিনে যে নির্বাচনটা হবে, কি করে ব্যালট পেপার যাবে, কোন প্রক্রিয়াতে যাবে? একদিনে নির্বাচনের কথা বললেন, কিন্তু কেউ কেউ তো আরো একটা নির্বাচনের কথা বলছেন। সেটা কি আসলে এটা কি সম্ভব? এই দেশের মানুষ একসাথে, আপনি তো সবাই এই রাজধানীর এত উচ্চ শিক্ষিত সবাই নন। ওখানে যদি আপনার এই এত বড় একটা নোট অফ ডিসেন্ট সহ একটা কাগজ ধরিয়ে দেন, মানুষ তো বিভ্রান্ত হয়ে যাবে। এবং আবার এনসিপি বলছে নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে জুলাই সনদ স্বাক্ষর করতে হবে। তার মানে আপনি দেখুন যে মূল যে জায়গাটি সেইটি বাদ দিয়ে আপনার আশেপাশে কিন্তু প্রত্যেকেই যার লাঠি পিটা করছে সাপ ধরার জন্য। আসল ঘটনাটা হচ্ছে যে আপনার গণতন্ত্র, জবাবদিহিতা প্রতিষ্ঠিত করবার জন্য আমাদের একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন দরকার। সেই জন্য আপনাদের ম্যানিফেস্টোগুলো আমাদের জানা দরকার। আপনারা জিতলে কি করবেন, আপনারা দলগতভাবে যদি অসাধু কোনো ঘটনায় জড়ান নির্বাচনের ক্ষেত্রে, সেটার ক্ষেত্রে নির্বাচন কমিশন কি করবে, এটাও নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা দরকার যে তাৎক্ষণিক কি শাস্তির ব্যবস্থা হবে, পরে মামলা করা হবে। এই বিষয়গুলো নিয়ে সরকারের কাছ থেকে আমরা আরো তৎপরতা দেখতে চাই। সরকার যদি দৃঢ় হয় তাহলে কিন্তু এই অভিযোগগুলো খুব বেশি ধোপে টিকবে না। কারণ আপনাকে আজকে 2-3 জনের বিরুদ্ধে যদি অভিযোগ করা হয় তাহলে কিন্তু সরকারকে দুর্বল করার একটা চেষ্টা। আপনি 2 জনের বিরুদ্ধে করবেন, আমি 2 জনের বিরুদ্ধে করবো, আরেকজন 2 জনের বিরুদ্ধে করবে। আপনি আস্থা রাখেন, আপনি গণ অভ্যুত্থানের যে একটা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা থেকে এই উপদেষ্টা পরিষদ এসেছিল। আপনি আস্থা রাখার কথা বললেন। এনসিপি নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে পারছে না এবং তারা নির্বাচন কমিশনের পুনর্গঠন সঙ্গত কারণেই তো রাখতে পারছে, এবং তারা বলছে যে যদি আমাদের শাপলা না দেওয়া হয় তাহলে আমরা নির্বাচন করব কিনা আমরা জানি না। সেইটাও তারা বলতে পারে রেজা ভাই, কারণ আমি মনে করি দেখবেন ধানের শীষ যদি পেতে পারে, নৌকা পেতে পারে, লাঙ্গল পেতে পারে, যেখানে বিএনপি নেতারা বলেছে শাপলা দিয়ে দেওয়া হোক তাদেরকে। আচ্ছা, এবং এইটা নিয়ে এত বেশি মানে আপনার ওই যে চায়ের কাপে ঝড় যদি আপনি তোলেন, আসল কাজ থেকে কিন্তু দূরে সরে যাচ্ছে। আপনি তাদেরকে শাপলা দিয়ে দেন এবং শাপলা নিয়ে তারা নির্বাচন করুক। তারা তাদের ম্যানিফেস্টো এখনো দেয়নি, তারা বলছে না যে তারা নির্বাচিত হলে কি করবে। এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু কেউ প্রশ্ন করছে না যে তোমাদের মতাদর্শ কি, তোমরা কি ডান না তোমরা না। সার্জিস আলম তো মাঝে দেখলাম একটি দৈনিকে, একটা টেলিভিশন চ্যানেলে, আমরা ডান এবং বামের মাঝামাঝি। এটা কি সার্জিস আলমের ব্যক্তিগত ব্যাপার?
একটা তো দলের একটা ঘোষণাপত্র থাকবে, এবং ডান বামের মাঝামাঝি ব্যাপারটা কি, তাহলেও তো তাদেরকে স্পষ্ট কয়েকটা বিষয় নিয়ে অভিমত ব্যক্ত করতে হবে। মুক্তিযুদ্ধ সম্পর্কে তাদের অবস্থান স্পষ্ট ভাবে বলতে হবে যে নারীর বিষয়ে তাদের আলোচনা কি। আমরা গণ অভ্যুত্থানে যেভাবে নারীর অংশগ্রহণ দেখেছি, এখন এনসিপিতে সেই নারীটা কোথায়? আপনি নির্বাচনে ডাকসু থেকে শুরু করে প্রত্যেকটা নির্বাচনে এই পরাজয়, এইটা ছাত্ররা কিভাবে দেখছে? খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললেন যে নারীদের এই যে অংশগ্রহণ দেখলাম আমরা, এত বড়, তারা কোথায়? তারা কেন তারা এইভাবে সরে যাচ্ছে, এবং সেই ক্ষেত্রে সেইটা নিয়ে কি এনসিপি আদৌ তারা কোনো বক্তব্য রাখছেন? আমরা যখন দেখি যে 12-14 জন তরুণ কিন্তু দাঁড়িয়ে থাকেন, একজন কোন রকমে হয়তো দাঁড়ান, তো আর যেই সমস্ত উজ্জ্বল মুখগুলো আমরা দেখেছিলাম যারা গুলির সামনে দাঁড়িয়ে কথা বলেছিল, তাদের চোখে তো আমরা বাংলাদেশ দেখেছিলাম, তারা এখন নেই কেন? এই বিষয়গুলো কিন্তু আমাদের অনেক কঠিন প্রশ্ন। আজকে বিএনপি সম্ভবত নির্বাচন কমিশনের সাথে দেখা করবে, বৈঠক আছে তাদের। সময়ের আলোতে শিরোনাম হয়েছে জামায়াতের প্রতিষ্ঠান থেকে ভোট কর্মকর্তা চায় না বিএনপি। স্বাভাবিক, এটা তো বিএনপি চাওয়া সঙ্গত কারণই আছে। একইভাবে বিএনপিরও লোকজন যাতে না বসে, এটাও অন্য দলগুলো চাইতে পারে। এবং এই বিষয়ে তাহলে আপনি নিরপেক্ষ লোক খুঁজতে খুঁজতে তো আবার দেখা যাবে যে কতদিন লাগবে। নিরপেক্ষর চাইতে দায়িত্বনিষ্ঠ শব্দটা ব্যবহার করলে ভালো হয়। আমরা প্রত্যেকেই হয়তো কোনো না কোনো মতাদর্শের সঙ্গে কিছুটা ঘনিষ্ঠতা থাকবে, কিন্তু তার যে ট্র্যাক রেকর্ড আমরা যদি দেখি, সেই ট্র্যাক রেকর্ডের মধ্যে কিন্তু যদি দেখা যায়, আমরা তো এর আগে দেখেছি মোহাম্মদ হাবিবুর রহমানকে কাজ করতে দেখেছি, আমরা তো এর আগে দেখেছি আমাদের শাহাবুদ্দিন, বিচারপতি শাহাবুদ্দিনকে, তারা তো নিশ্চয়ই তাদের মতাদর্শ ছিল, কিন্তু যখন তারা দায়িত্বে গিয়েছেন তারা তো নিয়ম নিষ্ঠ এবং একটা আইন সিদ্ধ বিষয়ের মধ্য দিয়েই কাজটা পরিচালনা করেছেন। এখনো নিশ্চয়ই যারা আছেন আমরা তাদের উপর আস্থা রাখতে চাই, এবং তাদের কিছু জেস্টার আমরা দেখতে চাই যে আমরা বিশ্বাস রাখার জন্য। জি, অনেক আলোচিত বিষয়, 15 সেনা কর্মকর্তা গুম খুনের অভিযোগে তারা গ্রেপ্তার হলেন এবং তাদেরকে ট্রাইব্যুনালে গতকাল তারা হাজির হয়েছেন এবং কারাগারে পাঠানো হয়েছে। একটি অধিকাংশ পত্রিকারই শিরোনাম হয়েছে যে আইনের প্রতি শ্রদ্ধা, নতুন দৃষ্টান্ত সেনাবাহিনীর। এটা একটি অনেক বড় ঘটনা, খুবই ইতিবাচক একটি ঘটনা। আমাদের সেনাবাহিনী বাংলাদেশের গর্ব, এবং যে কোনো দেশের তো একটা মূল মেরুদণ্ডের জায়গায় সেনাবাহিনী, তো সেই ক্ষেত্রে তো সেনাবাহিনীকে নিয়ে আসলে কোনো বিতর্ক নেই। সেনাবাহিনী তো এই কাজটি করেনি, গুম খুন হত্যা করা হয়েছে রাজনৈতিক সিদ্ধান্তে, এবং সেনাবাহিনীর কয়েকজন কর্মকর্তাকে সেইটা হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। এটা যখন সামনে এসেছে আমরা অবশ্যই এটা খুবই ইতিবাচকভাবে দেখতে চাই যে সরকার একটি দৃঢ়তার পরিচয় দিয়েছেন। এই যে অন্তর্বর্তীকালীন সরকার একটি দৃষ্টান্ত স্থাপন করলেন যে যে কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে যেতে পারেন না, তিনি যিনিই হন না কেন। এবং সেনাবাহিনী এখানে খুব চমৎকার ব্যবহার করেছে যে তারা কিন্তু দলীয় পরিচয়ে সেখানে খুন খারাপি করেনি। কাজেই যে দেশের যে নিয়ম কানুন আছে, প্রচলিত নিয়ম কানুনেই বিচার হচ্ছে এবং বিচার হবে। এটা অবশ্যই আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি অনেক বড় দৃষ্টান্ত, বড় পদক্ষেপ। আগামীতেও কোনো কথা বলবার জন্যে, মত প্রকাশের জন্যে, কোনো রকম রাজনৈতিক কারণে অথবা ব্যক্তিগত কারণে, দলীয় কোনো স্বার্থে সিদ্ধির কারণে মানুষকে গুম খুন, বিচার বহির্ভূত কোনো পরিস্থিতির মধ্যে ফেলা যাবে না। এইটা গণতন্ত্রের জন্য, বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। বর্তমান সরকারকে কেয়ারটেকার মুডে যেতে হবে, এটা নিয়ে মোটামুটি সবাই। তো আমাদের কি মনে হয় যে সরকার সেই অবস্থায় যাওয়ার মতো পরিস্থিতি আছে বা যাচ্ছে? এইটা যখন বিএনপি বলছে, জামাত বলছে, এনসিপিও চাইছে, অন্য দলগুলো চাইছে, কাজেই সরকার, আশা করি সরকার নিজেও জানেন যে এই ক্ষেত্রে তাদেরকে কি ভূমিকা অবলম্বন করতে হবে। আমরা আরো পরিষ্কার হতে চাই যে বর্তমান উপদেষ্টারা আগামী রাজনৈতিক কোনো দলে গিয়ে যুক্ত হবেন না, এটাও যদি তারা একটু বলে দেন পরিষ্কারভাবে, এবং তারা যদি সেই কাজগুলো করেন যে আমরা এই নির্বাচনের জন্যই প্রস্তুত হচ্ছি এবং একেবারেই নিরপেক্ষ এবং একটা নৈর্ব্যক্তিক অবস্থানে থাকব, নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দেব, এবং যা বিধিবিধান আছে আইনের, এবং সেইখানে যে কথাগুলো বলা হচ্ছে কি প্রক্রিয়ায় নির্বাচন হবে, এটা সরকারের একটি মহল থেকে বলা হয়েছিল যে আমরা দলের সঙ্গে শুনবো, এগুলো শোনাশুনির কিছু নেই, সব লেখা আছে কিভাবে নির্বাচন হবে, এবং এটা
সংবিধান সম্মত এবং এটা বাংলাদেশের রীতিতে হয়ে আসছে, সেই জায়গা থেকে কিন্তু যেই রীতিতে গত 3 টার্মে নির্বাচন হয়েছে, রাতের বেলা বা আমিডামি নির্বাচন, একতরফা নির্বাচন, ওগুলা যাতে না হয় সেইটার জন্যই তো এত বড় আন্দোলন হলো, গণ অভ্যুত্থান হলো। এই বিষয়গুলোকে নিয়ে সরকার এবং ইসি স্পষ্ট দৃঢ়ভাবে বলতে হবে এবং সেটা জেস্টার বুঝতে হবে। মাহবুব, একটি আলোচনা হচ্ছে বিভিন্ন পর্যায়ে। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছিলেন আপনারা নির্বাচন কিভাবে করতে চান সবাই মিলে একটা নির্ধারণ করুন। এই বক্তব্যটা নিয়েও আলোচনা হচ্ছে। এইটা নিয়েই তো এটা নির্বাচন কিভাবে করতে চাই এইগুলা নিয়ে তো আসলে কথা বলবার কিছু না। নির্বাচন কিভাবে করবে এইটা তো মানে এখন আপনি কিভাবে নিঃশ্বাস নেবেন এইটা নিয়ে আপনাকে নতুন করে আলোচনা করবার কিছু নাই। কাজেই এগুলো তো সবকিছুই বিধিবদ্ধভাবে হবে। আপনি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলো কি কি তাদের বিধিবিধান তাদেরকে আরেকটু মনে করিয়ে দেওয়া যেতে পারে যে আপনারা এর বেশি যেতে পারবেন না, আপনার পোলিং এজেন্ট কিভাবে হবে, আপনি সেদিন যদি নিয়ম ভাঙেন আপনাকে কিভাবে শাস্তি দেওয়া হবে, এগুলো বিভিন্নভাবে প্রচার করা দরকার। অনেক ধন্যবাদ। একেবারে শেষের দিকে আমরা ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশের ক্রিকেট লড়াই চলছে। প্রথম খেলায় বাংলাদেশ জিতলো, দ্বিতীয় খেলায় একেবারে একটা টান টান উত্তেজনায় সুপার ওভারে শেষ ওভারে বাংলাদেশ আবার হেরে গেল। আজকে তৃতীয় নির্ধারণী, মানে কে জিতবে, যে জিতবে সে সিরিজ জিতবে। এটাই তো খেলার একটা চমৎকার সৌন্দর্য, যে অনিশ্চয়তা মানুষের জীবনের মতোই, এবং এই অনিশ্চয়তাকে যখন দৃঢ়ভাবে মোকাবেলা করা যায়, খুব শক্তভাবে চোখে চোখ রেখে অনিশ্চয়তার সাথে, নিয়তির সাথে, এটাই তো বার্তা খেলার, যে আমরা যাই হোক, জয় হোক পরাজয় হোক, মাথা নত করব না। বাংলাদেশের লড়াই আমাদের সেটাই চাওয়া। তারা লড়াই করুক, শেষ বল পর্যন্ত লড়াই করুক, মুখে হাসি রেখে লড়াই করুক, জিতুক হারুক, আমরা যেন সমানে সমানে লড়াই করতে পারি। এটাই আমাদের ছেলেদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শুরুতেই যে কথাটি বলেছিলাম গাছ লাগানোর কথা, ফলজ, ঔষধি এবং বনজ, এই 3টি জাতীয় গাছ যদি আমরা লাগাই, আমরা কোনো উপলক্ষেও, আমাদের জন্মদিন, এই যে একটি দৃষ্টান্ত তুলে ধরা হলো যে সন্তানের জন্মের দিন ক্ষণকে মনে রেখে যে তরুণ দম্পতি দৃষ্টান্ত স্থাপন করলো, আমরা কি পারি না? ইচ্ছে করলেই পারি। আসুন না, ইচ্ছাটা একটু করি। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।